নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে শুভেন্দু সুকান্ত জুটির ফেলিওর। বারবার শুভেন্দু আর সুকান্ত জুটি ফেল করছে। কেন করছে? আজকে দেখুন, মানে বিজেপির কামান বা বিজেপির স্টিয়ারিং শুভেন্দুর হাতেই। সুকান্তর হাতে তো বটেই, পদাধিকার বলে, কিন্তু সুকান্ত মজুমদার রাবার স্ট্যাম্প ছাড়া কিছু না, পুরোটাই শুভেন্দু অধিকারী চালাচ্ছে। আজকে 42টা আসনে প্রার্থী জেতানোর দায়িত্ব শুভেন্দু অধিকারীর, এবং তাকে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে অন্তত 25টি আসনে জিততেই হবে তাকে। এরকম টার্গেট বেঁধে দিয়ে গেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ। নরেন্দ্র মোদী অবশ্য একটু বাড়তি কথা বলেছেন, যাকে সে কথায় আমরা যাচ্ছি না। আমরা যেটা বলতে চাই যে শুভেন্দুর আনা প্রত্যেকটা ইস্যু ফেলিওর হয়ে যাচ্ছে। কেন? আজকে ভোটের হাওয়া অনুষ্ঠানে আলোচনা করব তাই নিয়ে। সময় খারাপ হয় তখন চতুর্দিক থেকে সবকিছুই খারাপ হতে থাকে। এটা আমার আপনার জীবনেও সত্যি। সেই রকমই কি খারাপ সময় যাচ্ছে শুভেন্দু অধিকারীর? কারণ দেখুন, পঞ্চায়েত ভোটে আশানুরূপ ফল তিনি করতে পারেননি, মানে করে দেখাতে পারেননি কেন্দ্রীয় বিজেপিকে। লোকসভা নির্বাচনের পর থেকে ক্রমশ বিজেপির ধস নামতে শুরু করেছে। বলা যায়, দিলীপ ঘোষকে যেদিন থেকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেদিন থেকেই কিন্তু আস্তে আস্তে বিজেপি ক্ষয়ে যাচ্ছে, ধ্বংসের পথে চলেছে। যে বিধানসভা আসনে পশ্চিমবঙ্গ বিজেপি রিপোর্ট দিয়েছিল যে তারা 200 পার করবে, এবং সেই মতন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, পুরো ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর পুরো ক্যাবিনেট, তারা রাজ্যে এসে বলে গিয়েছিল আপকি বার 200 পার। কিন্তু দেখা গেল 77-এ তারা আটকে গেল। শুধু 77-এ আটকে গেলেই হতো, মানে ব্যাপারটা মিটে যেত। 77-এর পরেও তিনি যে বিধানসভার প্রধান বিরোধী দলনেতা, সেই বিধানসভার তাঁর দলের 7-8জন সদস্য বিজেপি ছেড়ে চলে গিয়েছে। অর্থাৎ বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল চরম পর্যায়ে পৌঁছেছে যখন থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শুভেন্দুকে বকালমে রাজ্য সভাপতি করা হয়েছে। আসলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু পুরো কাজটাই শুভেন্দু করেন। রাবার স্ট্যাম্প মাত্র সুকান্ত মজুমদার, তার ব্যক্তিত্ব বলে কিছু নেই। আর এখন তো তিনি তার কেন্দ্রেই পড়ে আছেন, কারণ তিনি তার কেন্দ্রে এই কারণে ভোটে জিততে হবে, তার কেন্দ্র বেশ কঠিন লড়াই এবার। তাই তার কেন্দ্র জেতার জন্য তিনি মরিয়া, তিনি পড়ে আছেন সেখানে। সে থাকুন, পুরো দায়িত্বটা পড়েছে শুভেন্দুর ওপর। শুভেন্দুর এবার প্রত্যেকটা যে কটা ইস্যু হাতের সামনে নিয়ে আসছেন, প্রত্যেকটা ইস্যু কিন্তু ফেলিওর হয়ে যাচ্ছে। দেখুন, রাম মন্দির ইস্যু পশ্চিমবাংলায় কাজে লাগেনি। 370 ধারা কাশ্মীর থেকে উঠে গেলে আমাদের কিছু না, এরকম বুলেট ট্রেন যদি মহারাষ্ট্র আর গুজরাটের মধ্যে চলে, তাতে বাংলার মানুষের কোনো লাভ হয় না। এরকম বহু জিনিস আছে যেগুলো বাংলার মানুষের কোনো কাজেই আসবে না, সেইগুলো ইস্যু নয়। ইস্যু কি? শুভেন্দুর কাছে প্রথম ইস্যু ছিল যেটা, সেটা হচ্ছে সন্দেশখালী। সন্দেশখালী ইস্যুটাকে শুভেন্দু কিন্তু সর্বভারতীয় জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন মিডিয়ার সাহায্য নিয়ে। মিডিয়া এমনভাবে দেখিয়েছিল যে সন্দেশখালীর মতন পুরো রাজ্যটাই উপদ্রুত হয়ে গেছে, পুরো রাজ্যের মহিলাদের নাকি পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য তৃণমূলের পার্টি অফিসে ডাকা হয়। এটা বিভিন্ন মিডিয়া ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়েছিল। বাস্তব তো সেরকম নয়। তাই বাস্তবতা যে ইস্যুতে নেই, সেই ইস্যু ধোপে টেকে না। সন্দেশখালী ইস্যু ধোপে টেকেনি। আমরা প্রমাণ করে দিয়েছি, এনকে ডিজিটাল আমরা প্রমাণ করে দিয়েছি যে সন্দেশখালী ইস্যুটা বিজেপির একটা ভাঁওতা দিচ্ছে, মিডিয়ার একাংশ ভাঁওতা দিচ্ছে। কারণ যখন আমরা সন্দেশখালীতে গিয়েছি, আমরা সন্দেশখালীতে গিয়ে সাধারণ মহিলাদের সাথে কথা বলেছি, একজন মহিলাও বলেননি তিনি নির্যাতিতা। একজন মহিলাও বলেননি তার সাথে কোনো অন্যায় আচরণ হয়েছে। যৌন নিপীড়ন তো ছেড়েই দিন, একজন মহিলাও কিন্তু এই ব্যাপারে মুখ খোলেননি, এবং তারা মুখ ঢেকেও কথা বলেননি। প্রত্যেকে ক্যামেরার সামনে অকুত ভয় হয়ে কথা বলেছিলেন। সম্ভবত আমরাই একমাত্র চ্যানেল যেটা এইভাবে দেখিয়েছিলাম।
অন্য সব চ্যানেল মুখ ঢাকা মহিলাদের দেখিয়েছিল, আমরা মুখ খোলা মহিলাদেরকে দেখিয়েছিলাম। এবং প্রায় ভেস্তে গিয়েছে সন্দেশখালী ইস্যু, কারণ সন্দেশখালী থেকে তিনি প্রার্থী করেছেন সেখানকারই একজন তথাকথিত নির্যাতিতাকে, রেখা পাত্রকে। এই রেখা পাত্র তিনি একজন নন পলিটিক্যাল সাধারণ গৃহবধূ, তিনি আজন্ম নাকি সন্দেশখালীতেই বেড়ে উঠেছেন, কিন্তু অসাধারণ হিন্দি বলছেন। অবাক হয়ে গেছেন সন্দেশখালী মহিলারা। বহু মহিলা বলছেন যে রেখা পাত্রকেই কেন নির্বাচন করা হলো, আরো তো সন্দেশখালীতে আরো অনেক নির্যাতিতা আছে, তাদেরকে বাদ দেওয়া হলো কেন, যারা আন্দোলনের সঙ্গী ছিল। অনেকে ক্ষুব্ধ রেখা পাত্রকে প্রার্থী করায়, তারা সেই তাদের ক্ষোভ প্রকাশও করেছেন ক্যামেরার সামনে। তারপরে দেখুন সন্দেশখালীতে যারা রেখা পাত্রের মতন আন্দোলন করেছেন বলে কথা, মানে শোনা যাচ্ছে যে তারা লাঠি নিয়ে, ঝাঁটা নিয়ে ইত্যাদি নিয়ে আন্দোলন করেছেন, তারাই আবার তৃণমূলের সভায় এসে যোগদান করছে। ভাবুন, সন্দেশখালীর নির্যাতিতারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, প্রধানমন্ত্রী দেখা করেনি। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালীর মানুষ। রেখা পাত্রের অবস্থা যে কি সঙ্গীন করে দিতে চলেছেন শুভেন্দু, সেটা কল্পনাও করতে পারছেন না। আগামী 4 জুনের পর সেটা দেখতে পাবেন। শুভেন্দুর প্রত্যেকটা স্টেপ ভুল হয়ে যাচ্ছে এবং সেইখান থেকেই তিনি বিরক্ত হচ্ছেন, মাথা গরম হচ্ছে, আলফাল কথা বলছেন, মুখে নোংরা ভাষা বলছেন। এই শুভেন্দুকে আমরা চিনি না, এই শুভেন্দুকে আমরা দেখিনি। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের অনুষ্ঠান ভোটের হাওয়া। ভোটের হাওয়ায় আজকে আমরা আলোচনা করছি শুভেন্দু সুকান্ত জুটির ফেলিওর নিয়ে। শুভেন্দু, আমি সুকান্তকে বলছি না এই কারণে, কারণ সুকান্ত তার নিজের কেন্দ্রে আটকে পড়েছেন, প্রচারে ব্যস্ত আছেন, সেখান থেকে খবর ভালো নয়, তাকে জিততে হবে। একা কুম্ভ রক্ষা করছে নকল বুদ্ধিগড়। হ্যাঁ, শুভেন্দু কিন্তু একাই কিন্তু লড়ে চলেছেন এবং এই লড়তে গিয়ে তিনি এখনো সেই মাপের নেতা হননি যে গোটা রাজ্যকে তিনি পরিচালনা করতে পারেন, বা তৃণমূলের মতন একটা ফোর্সের সাথে, যাদের নেত্রীকে স্ট্রিট ফাইটার বলা হয়, যাদের নেত্রীকে বলা হয় ভারতবর্ষের একমাত্র লড়াকু নেত্রী, সেই রকম একটা ফোর্সের সাথে লড়াই করতে বসেছেন শুভেন্দু অধিকারী। লড়াইটা একেবারেই অসম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার কোনো রকম কম্প্যারিজনই চলে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তিনি একেবারে গ্রাসরুট থেকে উঠে আসেননি। সোনার চামচ মুখে দেওয়া আড়ালের ঘরে দুলাল তিনি। শখের রাজনীতি করতে এসে নেতা হয়ে গিয়েছেন, তাও নেতা হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকম্পায়, দয়ায়। কে চিনত শুভেন্দু অধিকারীকে যদি তৃণমূল কংগ্রেসের তিনি নেতা মন্ত্রী না হতেন, যুব সভাপতি না হতেন? কজন চিনত শুভেন্দুকে? তাই শুভেন্দু যার দয়ায় নেতা হয়েছেন, আজ তাকেই গালমন্দ করছেন। সে করুন, রাজনীতিতে এটা চলে এবং এইটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। ফলে বিভিন্ন জায়গায় বিজেপি কিন্তু ফেলিওর হচ্ছে। দেখুন, সন্দেশখালী ফেলিওর হলো। সিএ, যেটা নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়ে পর্যন্ত তারা মিটিং করালেন, প্রধানমন্ত্রীকে দিয়ে পর্যন্ত বলানো হলো, কিন্তু সিএ মানুষের মনে দাগ কাটলো না, কারণ সিএ এর যে শর্তগুলো সেগুলো পূরণই করতে চাইছেন না মতুয়া নমশূদ্ররা। ফেল। ভূপতিনগর, ভূপতিনগর ইস্যুটা কিন্তু ভালো ইস্যু ছিল, মানে ইস্যুটা পুরো জল ঢেলে দিলেন জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র তিওয়ারি এনআইএ এর যে আমাদের স্থানীয় চিফ, তার বাড়িতে প্যাকেট হাতে ঢুকলেন, খালি হাতে বেরোলেন, সেই সিসিটিভি ফুটেজ তৃণমূল কোথা থেকে জোগাড় করে ফেললো, ভিজিটার্স বুক জোগাড় করে ফেললো। ফলে এই ইস্যুটা পুরো ঘেঁটে গেল, পুরো ঘেঁটে গেল। এখন এনআইএকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছে বাংলার মানুষ। প্যাকেট নিয়ে কেন গিয়েছিলেন, সেই প্যাকেটে কি ছিল? কুণাল ঘোষ বলছে সেখানে মোটা টাকা ছিল, জানি না কি ছিল, কিন্তু অভিযোগ তো উঠছেই। এ নিয়ে তদন্তের দাবি করেছেন তারা। এনআইএ প্রধানকে ডেকে পাঠানো হয়েছে দিল্লি, সেখানে কি বলা হবে আমরা জানি না,
কিন্তু এনআইএ এবং জিতেন্দ্র তিওয়ারির যে সম্পর্ক, এনআইএ প্রধান এবং জিতেন্দ্র ধনরাম কি যেন নাম, সেই ধনরামের সাথে জিতেন্দ্র তিওয়ারির যে সম্পর্ক সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। আর যেদিন জিতেন্দ্র তিওয়ারি গেছেন তারপর থেকে ধরপাকড় শুরু হয়েছে, প্রশ্ন চিহ্ন তো উঠছেই। তাই সব ইস্যুগুলো কেমন যেন মাঠে মারা পড়ে যাচ্ছে শুভেন্দুর হাতে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই যে তৃণমূলকে ঘায়েল করার মতো। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্রোল করা হচ্ছে যে ডায়মন্ড হারবারে শুভেন্দুই দাঁড়িয়ে যান, প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, এবার তার ভাইপোকেও হারান, এরকম কথাও কেউ কেউ বলছে। মানে বুঝতে পারছেন যে কি রকম অবস্থায় তারা আছেন, বিশেষ করে শুভেন্দু। তার মানসিক অবস্থাটা বুঝুন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ঘনিষ্ঠ মহলে, নাম বলবো না তাদেরকে, তাদের মধ্যে একজন প্রয়াত হয়েছেন, বলবো না, কিন্তু প্রয়োজনে বলে দেবো, এটাও বলে রাখলাম। তবে যাই হোক, যে কোনো কারণেই হোক, শুভেন্দুর জীবদ্দশায় সম্ভবত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হওয়া হবে না। কারণ তিনি যেরকম অসংলগ্ন কথা বলছেন, তিনি যেরকম অসংলগ্ন আচরণ করছেন, অপ্রকৃতস্থ লাগছে তাকে, লোকজন তাকে অপ্রকৃতস্থ ভাবছে। সেই শুভেন্দুকে আমরা চিনি না, যে শুভেন্দু তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, যার ডাকে লক্ষ লক্ষ যুবক এক জায়গায় হতো। আজকে সেই শুভেন্দুর ডাকে হাজার কেন 500 লোকও আসছে না। এবং শুধু তাই না, শুভেন্দুর ব্যর্থতা এখানেই যে তাকে বিভিন্ন রাজ্য থেকে নেতা উড়িয়ে আনতে হচ্ছে এখানে প্রচারের জন্য। শুভেন্দু একা প্রচার করে বিজেপিকে জেতানোর ক্ষমতা রাখেন না, শুভেন্দুর সেই ক্রেডিবিলিটি তৈরি হয়নি। এরকম একটা ভাঙাচোরা দল শুধু মানুষের কিছু ভোট ছিল বলে 2019-এর টপ জায়গায় পৌঁছেছিল। এখন সেই সমর্থনও তো নেই, কারণ বিজেপির বিভিন্ন মানে যে প্রকল্প, সেই প্রকল্পের স্বাদ বাঙালি পায়নি। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রাখেনি। উল্টে পেট্রোল, ডিজেল, গ্যাস, ওষুধ, মোবাইল, টেলিভিশন দেখার খরচ, সব খরচ বেড়ে গিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সেখান থেকে যে ট্যাক্স আদায় করেছে, সেই ট্যাক্সের সুবিধে পশ্চিমবঙ্গ পায়নি। এখানে একটা বড় হাসপাতাল হয়নি, এখানে একটা বড় বিশ্ববিদ্যালয় হয়নি, পশ্চিমবাংলায় সেভাবে সড়ক তৈরি হয়নি। কি করেছে পশ্চিমবঙ্গের ভারত সরকার গত 10 বছরে? শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি আমরা, তারা বলুক কি কি করেছে, তারপরে মানুষ নিশ্চয়ই তাদের ব্যাপারে বিবেচনা করবে। আসলে শুভেন্দুর হাতে কোনো অস্ত্র নেই, তিনি একা কুম্ভ হয়ে লড়াই করে চলেছেন। এই একা কুম্ভ হয়ে লড়াই করে তিনি কত দূর বিজেপিকে এগোতে পারবেন, 25টা আসন বিজেপির হাতে তুলে দিতে পারবেন কিনা সে তো বলবে সময়। কিন্তু বর্তমান যা বলছে, ভবিষ্যতের কথা বলছি না, বর্তমান যা বলছে, শুভেন্দুর বড়ই দুঃসময় চলছে। যা করছেন প্রত্যেকটা ফেল হচ্ছে। এমনকি তিনি কাঁথিতে তার নিজের ভাইকে দাঁড় করিয়ে পরিবারতন্ত্রতেও কিন্তু শিলমোহর লাগিয়ে দিয়েছেন। এখন আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এই পরিবারতন্ত্রের কথা তিনি মুখ ফুটে বলতেই পারবেন না। এইরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছেন শুভেন্দু। কি হবে শুভেন্দুর দশা, সেটা আমরা দেখব 4 জুনের পর। কিন্তু 4 জুনে শুভেন্দুর জন্য মোটেও ভালো খবর নেই, থাকছে না। ডাবল ডিজিটে যদি বিজেপি পৌঁছতে না পারে, নিঘাত শুভেন্দুর ওপর একটা বড় কোপ পড়তে পারে। আমরা অপেক্ষায় থাকবো সেদিনে। আর আপনারা অপেক্ষায় থাকুন আজ রাতের অনুষ্ঠানের জন্য। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, নমস্কার।